সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর যখন নির্বাচন নিয়ে এক ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামী ও এনসিপি একযোগে নির্বাচন বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিষোদ্গারও করছেন এনসিপি নেতারা। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হচ্ছে দল দুটির পক্ষ থেকে। এই অবস্থায় একটাই প্রশ্ন, নির্বাচন আদৌ হবে তো? এই বিষয়সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক এতেশাম হককে। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি প্রথমেই এতেশাম হক, আপনার কাছে যেতে চাচ্ছি। হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনারা এরকম খেপে গেলেন কেন? আমি জানি না শব্দ চয়নটা কেমন হলো, তবে যেই এক বছর আগে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর আপনাদেরকে উদ্দেশ্য করেই উনি বলেছিলেন যে আপনারাই তার নিয়োগকর্তা। এক বছরের মাথায় এমন কি হলো যে আপনারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এমন কথা বলছেন যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসছেন নির্বাচনের জন্য? কেন এই অবস্থান পরিবর্তন কেন, একটু যদি বলতেন। আসলে অবস্থানের পরিবর্তন না, আপনার প্রশ্নের ভেতরেই আসলে উত্তরটা পাওয়া যায়। আপনি নিজে বললেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা ছিলাম নিয়োগকর্তা। আসলে নিয়োগকর্তা আমরা ছিলাম না, নিয়োগকর্তা হচ্ছে এই দেশের আপামর জনগণ যারা রাস্তায় নেমে এসেছিল এবং ফ্যাসিস্টকে বিদায় করেছিল। বিদায় করে এই বিপ্লবের পর ওনাকে একমাত্র পাওয়া গেছিল যে যার উপর আস্থা রাখা যায় ট্রানজিশন পিরিয়ডটার জন্য, এবং ওনাকে নিয়োগ দেওয়া হয় না এই শুধুমাত্র একটা নির্বাচন করে একটা পট পরিবর্তনের জন্য। ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল যাতে বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে আমাদের যে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন যেগুলো হওয়া প্রয়োজন সেগুলোর জন্য উনি তদারকি করেন। এবং আরও স্পেসিফিকলি বললে বিচার এবং সংস্কার এবং আমাদের যে মূল ক্যাম্পেইন যেটা ছিল, যে ফ্যাসিবাদদের যে কাঠামো যেটা আছে, কাঠামোটা যাতে পরিবর্তন হয়, কাঠামোটা যাতে এই বিপ্লবের পর এই এত মানুষের জীবনের ত্যাগের পর আলটিমেটলি বাস্তবায়িত হয় সেটার জন্য। কিন্তু আমরা খেপে যাওয়া শব্দটা ইউজ করা হয়তো ঠিক না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা মনে হয়ে থাকে যে এত মানুষের লাশের উপর, এত পঙ্গু মানুষ, এত মানুষের চোখের উপর যারা হাত বিসর্জন দিয়েছেন, চোখ বিসর্জন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এগুলো করা হওয়ার পর শুধুমাত্র উনি ওনার কনভিনিয়েন্সের জন্য এবং নির্দিষ্ট একটা দলের প্রেশারের জন্য শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করে উনি চলে যাবেন। সুতরাং বোঝাতে চাচ্ছেন আমরা জানি না, উনি ডিসক্লোজ করুক ওনার সাথে যে মিটিং হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে, সেই মিটিংয়ের পুরোপুরি কন্টেন্ট তো আমরা জানি না। সো ওইখান থেকে আসার পরেই দেখা যায় যে সরকারের একটা পেট ব্যথা যে নির্বাচনী মূল, এবং দেখা যাচ্ছে যে মূল যে প্রায়োরিটিগুলো হওয়া উচিত ছিল সেই প্রায়োরিটিগুলোতে হয়তো সরকারের ফোকাসটা সরে গেছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে জানবেন যে বিচার প্রক্রিয়া চলছে, ফোকাসটা সরলো কিভাবে? বিচার প্রক্রিয়া চলছে, এখনো তো দৃশ্যমান হয়নি। বিচার প্রক্রিয়ার কয়টা চার্জশিট দেয়া হয়েছে? 300 জন এমপির যারা ছিল ফ্যাসিবাদ আমলে ওই ভোট ডাকাতের ইলেকশনে, 3 জন এমপির ভেতর কয়জন এমপির এগেইনস্টে চার্জশিট দেওয়া হয়েছে? আপনার আমাদের সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটাকে অনন্তকাল ধরে অপেক্ষা করবে জাতি নির্বাচনের জন্য? না, আপনার দৃশ্যমান, আমরা তো বলছি দৃশ্যমান, অন্তত দৃশ্যমান তো হয়েছে। তাদের যদি প্রায়োরিটি হয়ে থাকতো বিচার, তাহলে অন্তত এখানকার যেমন যে চানখারপুলের যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে সেই মামলায় চার্জশিট হয়েছে, সাক্ষ্য প্রদান চলছে। দ্যাটস নট এনাফ। এবং এখানে অনেক উদাহরণ আছে যারা জামিন পেয়ে যাচ্ছে, অনেক উদাহরণ আছে যারা জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে, যেটা গভর্নমেন্টের অবহেলা আমি বলবো। এবং আপনি নিজে বলেন ওইটা যে ফ্যাসিবাদ কাঠামোর রেখে যাওয়া যে পুলিশ প্রশাসন আছে, যে ডিসি প্রশাসন আছে, সেগুলি কি পুরোপুরি ক্লিন হয়ে গেছে? আপনি যে এখন নির্বাচন দিবেন, আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ওই নির্বাচন যে সুষ্ঠু হবে বা এই নির্বাচনে যে আমরা একটা ফেয়ার প্লেইং ফিল্ড পাবো, সেটা নিশ্চয়তা কি ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারবেন বা অন্য কেউ দিতে পারবেন?
তো আমাদের যে বিপ্লব তো হয়নি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, এটা আমরা প্রথম থেকে বলে আসছি, যে কারণে আমরা কয়েক ত্যক্ত বিরক্ত, এবং ওনার উপর যে আমাদের আশা ভরসা যেটা ছিল সেটা আমরা খুবই উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে সেটা মানে ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনাই হয়তো বেশি। এটা ওনার পুরো দোষ না, দোষটা হচ্ছে যে একটা, আমি আশা করি আমি প্রথমেই হয়তো নেগেটিভে যেতে চাই না, রহমতুল্লাহ ভাই মাইন্ড করবেন না, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে বড় একটা দল ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আপনারা জানেন বিপ্লবের পরে 2 সপ্তাহের ভেতর একটা বড় সমাবেশ করে বলা হয়েছে 3 মাসের ভেতর যেন ইলেকশন দিয়ে দেয় জন। তো এটা আসলে আমি মনে করি এটা চূড়ান্ত ধরনের অসম্মানিত করা ওই যারা বের হয়ে আসছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বেলোপের জন্য। সুতরাং আমরা আশা করি যে এই ধরনের পদক্ষেপ থেকে আলটিমেটলি ফেরত এসে মূল প্রায়োরিটি, মূল অগ্রাধিকার যেগুলো দেওয়া প্রয়োজন বিপ্লব পরবর্তী একটা ইন্টারিম গভর্নমেন্টের, যদি উনি আসলেই মনে করেন জনগণ হচ্ছে ওনার নিয়োগকর্তা, তাহলে উনি জনগণের পালস বুঝবেন। এবং জনগণের প্রত্যেকটা জরিপ আপনারা দেখেন, প্রত্যেকটা জরিপে কি কোথাও উঠে আসছে যে ইমিডিয়েটলি নির্বাচন চায় জনগণ? না, জনগণ এই ফেসিবাদী কাঠামোর যে এলিমেন্টগুলো আছে সেগুলোর পরিবর্তন চায়, এবং জনগণ ইলেকশন নির্বাচনও চায়। এবং আমরা ওটা বলছি না নির্বাচন চাই, আমরা গণপরিষদ নির্বাচন চাই। আমরা মনে করি এই যে বর্তমান সংবিধান আছে, এই সংবিধানে আমি ভোট দেয় নাই, আপনি ভোট দেন নাই, আমার বাবা ভোট দেয় নাই, আমার দাদাও ভোট দেয় নাই। এই সংবিধান আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। সুতরাং আমরা একটা নতুন সংবিধান চাই, এবং যে সংবিধান আসলেই আমরা লিখবো, এই দেশের জনগণ মিলিয়ে লিখুক। হয়তো ওই গণপরিষদে দেখা যাবে বেশিরভাগ বিএনপি পন্থী মানুষই বেশি নির্বাচিত হতে পারে, তাও হোক, কিন্তু আমাদের একটা নতুন সংবিধান লাগবে। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। এবং আমাদের যে 24 দফার প্রথম দফাই হচ্ছে আমরা একটা গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান চাই, এবং আমরা সেকেন্ড রিপাবলিক এস্টাবলিশ করতে চাই। জি, ধন্যবাদ। আমরা আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে এতেশাম যেই দাবিগুলো করলো সেই দাবিগুলো তো শুরু থেকেই তাদের সেই দাবিগুলো ছিল, এবং আপনারাও কিন্তু এই 1 বছর পার হয়ে গেছে এই দাবির বিপক্ষেও যাননি বিএনপির পক্ষ থেকে, আমার যতদূর মনে হয়। তো তাহলে তাদের দাবিটা কি আসলে অমূলক হয়ে গেল এখন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে টিভির দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক এতেশাম হক। বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস নিয়ে বেশ কিছুদিন কথাবার্তা হলো। এই যে আপনি ধরেন এই আমার বন্ধুর যে নতুন পার্টি তারা সহ কেউ কেউ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করেন যে একটি নির্বাচনের জন্যই কি শুধুমাত্র রক্ত দিয়েছে। আমি বলবো হ্যাঁ, একটি নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে, যেই সরকার জনগণের ভাগ্য নির্ধারণ করবে, যেই সরকার দেশের ভাগ্য নির্ধারণ করবে, যেই সরকার দেশ এবং জনগণ কিভাবে পরিচালিত হবে সেটা জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার করবে। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু ওনারা তো নতুন সংবিধান চাচ্ছেন, আপনারা চাচ্ছেন বিদ্যমান সংবিধানের কথা বলছেন। বিষয়টা হচ্ছে নতুন সংবিধান মানে কি? আপনি একটা দেশের জন্ম যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যেই সংবিধানটা হয় যে কোনো দেশের, সেই সংবিধানটা দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সংবিধানটার পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি সংবিধান মানবেন না, তাহলে আপনি বাংলাদেশ কি বলবেন? আবার যদি বলেন যে না এই বাংলাদেশটাই তো মানি না, এই ধরনের অমূলক প্রশ্ন, অমূলক কথাবার্তা এতদিন চলেছে, এটা খুব অন্যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু কিছু প্রশ্ন তোলা হচ্ছে। আপনি বলা হচ্ছে যে এই যে আমার সহকর্মী বললেন যে 2 সপ্তাহের মধ্যে বিএনপি বললেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এটাই যৌক্তিকতা ছিল, এটাই বাস্তবতা ছিল। কারণ ইন্টারিয়াম গভর্নমেন্টের সাংবিধানিক যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট 3 মাসের ম্যান্ডেট, এর বাইরে একদিনও ইন্টারিয়াম গভর্নমেন্ট বৈধ না। আজকে যে গভর্নমেন্ট আছে এটা অবৈধ গভর্নমেন্ট, পরিষ্কার। ঘুরে পেঁচায় কথাবার্তা লাভ নাই, সে তো দীর্ঘদিন বাইরে ছিল। তো আজকে যারা বলছেন যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিসের জন্য দিয়েছে? আমার মুখের স্বাধীনতা আমি প্রকাশ করতে পারি নাই, আমার মৌলিক অধিকার ছিল না, আমার বাক স্বাধীনতা ছিল না, সেই কারণে মানুষ জীবন দিয়েছে। এবং এটা যদি আমরা ওই নিয়ে আপনি
আর এই যে আপনার বলে যে 3 মাসের মধ্যে নির্বাচন, এটা কি পাপ কাজ নাকি? নির্বাচন কি কোন অন্যায় কাজ? আপনি রাষ্ট্র ক্ষমতা থাকবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসবেন, সেটা পাপ কাজ না। আপনি পাপ কাজ হবে বুঝি আপনার ইলেকশন চাওয়াটা, মানে ভাবটা এরকম। প্রথম প্রথম তো আমরা নির্বাচনের কথা বললেই মনে হইতো যে এটা একটা অন্যায় দাবিতে করতেছি। আরে ভাই, নির্বাচনের জন্যই তো দীর্ঘ 17 বছর এই দেশে জনগণের ভোটে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, শত শত মানুষ গুম হয়েছে। এইখানে আপনি বলবেন যে তাহলে 3 মাসের মধ্যে কি নির্বাচন দেওয়া সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব না? তার বয়স কত? 91 সালে 90-এর স্বৈরাচারের এরশাদ পতনের পরে 91-এর যে ওইটাও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, জি। ওটা কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল না। হ্যাঁ, বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা অ্যাবসলিউটলি আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনি বলছিলেন এই 3 মাসের মধ্যে নির্বাচন করা যায় এবং এনসিপির যে দাবি বা জামায়াতে ইসলামের যে দাবি, সেই দাবিকে আপনি মোটামুটি উড়িয়ে দিয়েছেন যে কেন 3 মাসে করা যাবে না। আপনাদের দাবি শুরু থেকেই 3 মাস ছিল এবং এই সরকার সাংবিধানিকভাবে বৈধ নয় সেটাও বলছেন। তো তাহলে সেই সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? একদিকে অবৈধ বলছেন, আবার তার অধীনে নির্বাচন করবেন, জি, সেটা কি আপনাদের নির্বাচনকে বৈধতা দিবে? আমি যেটা বলছিলাম আপনাকে সেটা হচ্ছে যে 3 মাসের মধ্যে নির্বাচন করা যায় সেটা না। 3 মাসের মধ্যে নির্বাচন করা এই সরকারের বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতাটা কেউ কেউ উস্কানি দিয়ে, কেউ কেউ লোভে পড়ে তারপরে একটা নজির সৃষ্টি করেছে। এই নজিরের খেসারত কিন্তু একসময় দিতে হবে, একসময় দিতে হবে। হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেই ইন্টারিম গভর্নমেন্ট ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে ছিল, সেই শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে সবচাইতে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন বলে ওই নির্বাচনটা কি বলা হয়। পরেরগুলো আছে, 96 আছে, 2001 আছে, 2008 আছে, টুকটাক যতটুকু বিতর্ক আছে তার মধ্যে কম বিতর্কিত নির্বাচন ছিল 91 নির্বাচন। সেই নির্বাচনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে যে নির্বাচনটা করেছিলেন সেটা কিন্তু 3 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। তখনও দেশের অবস্থা এরকমই মোটামুটি ছিল। হ্যাঁ, একই ধরনের স্বৈরাচারের পতনের পরে এরকম রাস্তায় সমস্ত কিছু। এখন এরশাদের পতনের পরে এরশাদ তো হাজার হাজার মানুষ হত্যা করেছে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার মানুষ হত্যা করেছিল। তখন যদি আপনার 3 মাসের মধ্যে বলতো যে একটি নির্বাচনের জন্যই কি শুধুমাত্র এতগুলি মানুষ প্রাণ দিয়েছে, এরশাদের মধ্যে নির্বাচন 3-4টা হয়েছে, এগুলি গায়ের জোরের কথা। আপনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রকে অনির্বাচিত অবস্থায় আপনি চিন্তাও করতে পারেন না। জনগণের ভোটের মাধ্যম ছাড়া একটি রাষ্ট্রকে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করা, এটা মাথায় আনাটা হচ্ছে ফ্যাসিবাদী চিন্তা। এটার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই যদি আমরা গণতান্ত্রিক রীতিনীতিকে মানি। এখন এই যে ছোট ভাইদের দল, তাদের মতো যদি বলি যে সংবিধান মানি না, এই দেশের অভ্যুদয় মানি না, এই দেশের স্বাধীনতা মানি না, এই সমস্ত কথাবার্তা যদি আমরা চোখ বন্ধ করে বলি, আবেগ বশবর্তী অনেক কথা বলা যায়, কিন্তু আবেগ কিন্তু একটা সময় গিয়ে বিবেকের কাছে পরাজয় বরণ করে এবং সেই আবেগ কিন্তু নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাও কিন্তু একসময় হুমকির মুখে পড়ে যেতে পারে যদি আবেগের কথা আমরা নাড়াচাড়া করি। আবেগের রাজনীতি আমরা বহু দেখেছি। এই দেশে জাসদ কিন্তু আবেগের রাজনীতি করেছে, পারে না কিছু করতে। আমি আপনাকে আবারও খোলামেলা কিছু কথা বলতে চাই যে কয়েকটা কথা খুব স্পষ্ট এসছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদায় নিয়েছেন। এগুলি কি ধরনের ভাষা? প্রধান উপদেষ্টা তো রাজনীতি করেন না, এগুলি ভাষাটা কি ধরনের, মানে কি চাচ্ছে কি? এরপরে বলতেছি কি
যে পিআর ছাড়া আমরা কোনো নির্বাচন হতে দেব না, এক গ্রুপের বক্তব্য। এটা জামাত ইসলামী বলছে। আরেক গ্রুপের বক্তব্য কি, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, স্পষ্ট। আবার এরা ওই যে চরমনায়ের ইসলামী আন্দোলনের নায়েবে আমির তার মহাসমাবেশে ওপেন ঘোষণা দিল, এটা কোন গণতন্ত্র যে আপনি অমুক দলকে ক্ষমতা আসতে দেবেন না। আবার আরেকটা ইসলামী দল, তারা আপনি 1 বছর হয়ে গেল, আপনি গত 2-3 মাস যাবত হঠাৎ করে পিআর সামনে নিয়ে আসলেন। ভাই পিআর কি জিনিস এখনো পর্যন্ত সাধারণ মানুষও জানে না। আপনি নির্বাচন ছাড়া একটা বছর দেশ চলল, সেইখানে আপনি এই ধরনের প্রশ্ন আনলেন না। হঠাৎ করে আপনি কিছু বিষয় সামনে নিয়ে আসতেছেন, যেটাকে রাজনৈতিক ভাষা বলা হয় নন ইস্যুকে ইস্যু বানানো। নন ইস্যুকে ইস্যু বানিয়ে সামনে নিয়ে আসে তারা, যারা একটা অস্থিরতা তৈরি করতে চায়। জামাত ইসলামী, হ্যাঁ রাজনৈতিক দল, রাজনৈতিক সহকর্মী বিএনপির ছিল, তাদেরকে আমি ফ্যাসিবাদ বিরোধী শক্তি মনে করি। কিন্তু মনে রাখতে হবে, জামাতে ইসলামী রাজনীতি করতে গিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সঙ্গে ছিল, কিন্তু জুলুম নির্যাতনের কাছে আত্মসমর্পণ করে 14 নির্বাচনের পরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে একেবারে গর্তের মধ্যে মাথা ডুবিয়ে দিয়ে তারপরে গত 10 বছর সময় পার করেছে। যদি আজ পর্যন্ত বিএনপি যদি 14 পর থেকে মাথা গর্তে লুকিয়ে থাকতো, তাহলে এই ফ্যাসিবাদ কোনো দিন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হতো না। এটা জামাত ইসলামীকে মনে রাখতে হবে। আপনি যে আরেকটা ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর সাহেবের দল, তারা কিন্তু এই ফ্যাসিবাদের নির্বাচনে বারবার অংশগ্রহণ করেছে। একটা সিট পাওয়া যায় কিনা, একটা মেয়র হওয়া যায় কিনা, 2টা এমপিত্ব পাওয়া যায় কিনা, 10 জায়গায় চেয়ারম্যান হওয়া যায় কিনা, খুব চেষ্টা তদবির করছেন, কিছু কিছু জায়গায় হয়েছে না। তো আপনি বারবার তার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, আপনিও কিন্তু ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার কাজে সহযোগিতা করেছেন। হ্যাঁ, আজকে আপনারা ফ্যাসিবাদ বিরোধী শক্তির কথা বলছেন। ফ্যাসিবাদ বিরোধী এই শক্তি হিসেবে আমরা আপনাদেরকে মনে করি। কোনো কোনো কারণে আপনাদের ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা ছিল, অবশ্যই আমরা স্যালুট জানাই। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হলে ক্ষতি হবে। আজকে যারা ফ্যাসিবাদ বিরোধী চেতনার কথা আমরা বলি, তাদেরকে আরেকটি ভাষায় বলে যাই, ইসলাম এবং জুলাই চেতনা বিক্রির যে রাজনীতি চলতেছে, ইসলাম আর জুলাইয়ের চেতনা কিন্তু কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। ইসলাম আর জুলাইয়ের চেতনা বিক্রি করা, এটা এক ধরনের এই যে আন্দোলনে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা। মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করে আওয়ামী লীগ যেমন বেশি দিন টিকে নাই, এই ইসলাম আর জুলাইয়ের চেতনা বিক্রিকারীরাও বেশি দিন হালে পানি পাবে না। আমার ব্রেকে যেতে হবে না। ধন্যবাদ। এতসম হক, আপনার কাছে জানতে চাই যে আপনারা যে বলছেন গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান, এই 2 দাবিতে আপনারা অনড় আছেন এবং এর বাইরে আপনারা নির্বাচন নিয়ে যাবেন না, এই দুটো বাস্তবায়ন না হলে। তো সেই ক্ষেত্রে আপনাদের সামনের দিকের পথ চলা কেমন হবে? যদি নির্বাচন হয়েই যায়, আপনারা কি নির্বাচন ঠেকানোর চেষ্টা করবেন? কত সময় আছে আমার হাতে? বলুন, সমস্যা নেই। এগুলো আসলে আমি খেয়াল করেছি, আমরা হয়তো ছোট দল হওয়ার কারণে কিনা আমাদের বড় ভাইয়েরা একটু বেশি বলার সুযোগ পান। ভালো, সমস্যা নেই। অনেক সময় শুনলাম আমার বড় ভাইয়ের কথা, অনেক সুন্দর করে উনি কথা বলেন। আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে কিছু পয়েন্ট আমি নোট করেছি, যেগুলোর আমি একটু আলোকপাত করতে চাই। যে নির্বাচনের জন্য কি রক্ত দিয়েছে কিনা, আমার ভাই বললেন যে না, হ্যাঁ নির্বাচনের জন্যই। নির্বাচনের জন্য যদি মানুষ বেরিয়ে আসতো, তাহলে মানুষ আলটিমেটলি 2023 সালের অক্টোবরে যখন বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, তখনই গণ অভ্যুত্থানটা বা বিপ্লবটা হয়তো 2024 সালের জানুয়ারির ইলেকশনটা ঠেকানোর জন্য। এবং নির্বাচনের জন্যই যদি বিপ্লব হয়ে থাকতো, তাহলে আপনি যে হাজার হাজার যে ওয়ালের যে দেয়ালের যে লিখন আছে, দেয়ালের লিখনে কোথাও কি রহমতুল্লাহ ভাই বা আপনি নজরানা চৌধুরী বা দর্শক যারা দেখতেছেন, আপনারা দেখেছেন লিখেছে ছাত্ররা বা জনতারা যে আমরা নির্বাচন চাই? কোথাও লেখা ছিল না। লেখা ছিল যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো হচ্ছে আপনার সংস্কারের, পরিবর্তনের, বিচারের,
ফ্যাসিবাদের পতনের। সুতরাং ওই কথাটা আমি প্রথমে বললাম। দ্বিতীয়, সংবিধানের ব্যাপারটা, গণতন্ত্রের নেত্রী বা আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া নিজে বলেছেন যে এই সংবিধানকে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। আমি মিথ্যা বলছি না, আপনারা চেক করেন, আপনারা সবাই জানেন। সো আমি জানি না বিএনপি কেন এই ৭২-এর সংবিধানের প্রতি এত ভালোবাসা, যেখানে ওনাদের অবিসংবাদিত যে নেত্রী উনি উঠে বলেছেন যে ৭২-এর সংবিধান ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এটা একটা প্রশ্ন আমি রেখে গেলাম। আবার যে বিএনপির যে পজিশনের যে দ্বিচারিতা, অ্যাট টাইমস বলা হয়েছে যে উনি এই রহমতুল্লাহ ভাই বললেন যে এই সরকার অবৈধ, অথচ সরকারকে বারবার বলা হয়েছে যে সব ধরনের সমর্থন বিএনপি দিয়ে যাবে এবং দিয়ে যাচ্ছে টু সাম এক্সটেন্ট। নির্বাচনের একটা পয়েন্ট আপনারা এখানে বলা হয়েছে, ওই 2091 ইলেকশনের উদাহরণ দেওয়া হয়। আমরা 54 বছরের একটা রাষ্ট্র, আমরা জানি আমাদের প্রতিষ্ঠানগুলো শক্ত হয় নাই, যে কারণে আপনাকে সুষ্ঠু নির্বাচনের উদাহরণ খুঁজতে হলে একটু খুঁজতে হয়। ইমিডিয়েটলি আপনি বলতে পারবেন না এই নির্বাচন হয়েছে। এবং নির্বাচনের যে লীলা খেলা সেগুলো তো আমরা দেখেছি হাসিনার আমলে। হাসিনাও তো বলতো নির্বাচন নির্বাচন নির্বাচন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 2014 সালে, 2018 সালে, 2024 সালে ওই উদাহরণগুলো তো আমরা দেখেছি সমান সুরে। এখনো আমরা দেখছি যে রাজনীতির ওই কথাগুলো বলা হয়, যেগুলো আমরা ছোট যারা আমাদেরকে বলা হয়, যে ছোটরা আবেগ এবং বিবেক দুটোই ইউজ করে বের হয়ে আসে এই দেশটাকে একটা ফেসিবাদ থেকে রক্ষা করেছে। ইয়েস, 15 বছর 16 বছর অনেক স্যাক্রিফাইস আছে আমাদের যে সিনিয়র যে দল তাদের, সেটা আমরা অ্যাকনোলেজ করি। তো আমাদেরও যেটা ভালো লাগবে তারাও যদি এটা অ্যাকনোলেজ করেন, আমাদের যে অবদানটা, এমন তো কোনো বক্তব্য না তাদের এই যে দেখেন কিছু রেটরিক আছে কিভাবে ট্যাগ করে দেওয়া হচ্ছে। মনে করেন আজকের প্রোগ্রামেই বারবার এই জামাতের পজিশন, এনসিপির পজিশন এমনভাবে, আপনাকে ঠিক বলছি না, ন্যাচারালি হয়তো জিনিসটা হচ্ছে। এখন জামাতের সাথে তো লিয়াজো হওয়ার বা যে হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি বিএনপির, সব থেকে বেশি বোঝাপড়া ওনাদের জামাত বিএনপি তাদের বোঝাপড়া। আমরা স্বতন্ত্র, আমরা এখনো আমাদের পলিটিক্সটা তুলে ধরছি, আমরা 24 দফা আমরা তুলে ধরছি। এবং আমাদের 24 দফাটা আমি একটু দয়া করে আমি সবাইকে আপিল করবো পরে দেখার জন্য, 31 দফার সাথে কম্পেয়ার করার জন্য, যে আমাদের রাষ্ট্রের প্ল্যান কি, নতুন ইশতেহার যে আমরা বলছি এখানে দুর্বলতা থাকতে পারে, এগুলো আমরা শুধরে নেব। আমরা বিনয়ের সাথে কথা বলতে চাই, আমরা চাই যে আমাদের ভেতর থেকে যেন কখনোই বেয়াদবি বা অস্পর্ধা এগুলো না আসে। কিন্তু আমাদের যখন বাধ্য করা হয়, বাতিল করা হয়, যখন বোঝা যায় যে একটা নতুন রাজনৈতিক দল এসে গেলে হয়তো আমাদের ক্ষমতায় যাওয়ার যে ত্বরান্বিত করার যে কথা ছিল সেটা শঙ্কার মধ্যে পড়ে যায়, তখন একটা অ্যাংজাইটি আমরা দেখি পুরো এস্টাবলিশমেন্টে এবং বড় রাজনৈতিক দলের ভেতর, যেটা আসলে দুঃখজনক। আমরা কখনোই ওই রাজনীতি করতে চাই না যে ইজমের যে রাজনীতি, যেটা রহমতুল্লাহ ভাই বললেন। আমি বলতে চাই আমাদের দলের নামই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা নাগরিকের মর্যাদা, নাগরিকের অধিকার নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এখানে নাগরিকের পরিচয় মুখ্য না, কে হিন্দু বা কে মুসলমান, কে গারো বা কে বাঙালি, কে অবাঙালি, সেটা মুখ্য না। আমরা ওটা বলছি, আমরা মানুষের যে মৌলিক যে অধিকারগুলো এই দেশে তার নাগরিক আকারে, সেগুলোর সুনিশ্চিত করতে চাই আমরা। এবং করতে হলে যে সিস্টেম যেটা আছে, যে প্রক্রিয়া যেটা আছে, আমরা তো 2014 সালের মতো নির্বাচন চাই না, রহমতুল্লাহ ভাইও চাইবেন না, এই দেশের জনগণ চাইবেন না, আপনি চাইবেন না, 18-র মতো 24-এর মতো চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। এখন নজনা ভাই আপনি বলেন ওঠে, আমার মনে করেন আমার মূল এলাকা হচ্ছে সিলেট, ওইখানে গিয়ে আমি কিভাবে কম্পিট করতে পারবো, যেখানে আমি এখনো জানি যে প্রশাসনগুলো লাইন ধরে বসে আছে আপকামিং গভর্নমেন্টের জন্য, আগামীতে যে গভর্নমেন্ট আসবে তাদের জন্য। তো সেই কিভাবে আমি সেই গভর্নমেন্ট তো আপনারাও হতে পারেন, নির্বাচনে জিতে আসলে তো আপনারাও হতে পারেন। এটা বাস্তবিক না। আমাদের ওই আকাঙ্ক্ষাও এখন এই পর্যায়ে নাই। আমরা চাই জনগণের জন্য কথা বলতে, যে সময় আসবে জনগণ যদি আমাদের পছন্দ করে হয়তো ভবিষ্যতে কোনো একদিন, আমাদের রাজনীতিটা ক্ষমতার জন্য না, আমাদের রাজনীতিটা সেবা করার সুযোগ পাওয়ার জন্য। এখানে পার্থক্য আছে। অনেকে বলেন যে না, এটা খুবই সুন্দর কথা, আমরা ক্ষমতাতে যেতে চাই, এটা খুবই স্বাভাবিক। আমার মতে একটা গণতান্ত্রিক দেশে এটা লজ্জাস্কর একটা কথা হওয়া উচিত, বলা উচিত যে আমরা জনগণের সেবা করতে চাই, ওই সেবাটার সুযোগ পাওয়ার জন্য আমি নির্বাচন চাই। কিন্তু আমি দেখেছি অনেক টক শোতে খুবই ওপেনলি বলা হয়, হ্যাঁ আমরা তো রাজনৈতিক দল, আমরা নির্বাচন তাই ক্ষমতায় যেতে চাই, যেন সেবার জিনিসটা গৌণ হয়ে যায়, মুখ্য না।
এবং আপনি সমাজের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওই আচরণটা আপনি দেখবেন। জনগণ যখন যায়, জনগণের স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতে হয়, অথচ জনগণকে যে সার্ভ করার কথা, যে প্রশাসনের, যে আমলাদের, যে পুলিশ প্রশাসনের, তারা উঠে জনগণকে স্যার বলে না, জনগণের স্যার বলতে হয়। আমরা ওই সিস্টেমটার পরিবর্তন আমরা চাচ্ছি। নির্বাচন যদি, যেহেতু নির্বাচন কমিশন এক ধরনের নির্বাচনের তৎপরতা শুরু করে দিয়েছে এবং এই সপ্তাহের মধ্যে তারা একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, যতদূর গত সপ্তাহে তারা এরকম একটা ধারণা দিয়েছেন। তো আপনারা বলছেন যে আপনাদের দাবি পূরণ ছাড়া, যেমন জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত বাধ্যবাধকতা তৈরি করা এবং গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তন, এছাড়া আপনারা নির্বাচনে যাবেন না। তো সেই ক্ষেত্রে কি হবে? হাইপোথেটিক্যালে যাচ্ছি না, বাট আপনি ঠিকই বলেছেন। হাইপোথেটিক্যাল কথা না, আপনাদের কি হবে আমি যেটা মনে করি যে আলটিমেটলি জনগণ আমাদের সাথে আছে। জনগণ আবার ওই তথাকথিত রাজনৈতিক ধারায় আওয়ামী লীগ বিএনপি ইলেকশন চুরি, রাষ্ট্রের লুট, হত্যা, গুম, পুলিশ প্রশাসন অ্যাবিউজ, এগুলো তো জনগণ আর দেখতে চায় না। জনগণ পরিবর্তন চায়, যে কারণে আপামর জনগণ আলটিমেটলি জুলাইতে বের হয়ে আসছিল। এটার সাথেই হচ্ছে 91 পার্থক্য। এই জিনিসটা আমি এখন বলি, 91 যে কোনো অভ্যুত্থান আর 24-এরটা হচ্ছে বিপ্লব, এখানে পার্থক্য করতে হবে। আপনারা নিজে একটু খেয়াল করে দেখেন 91-এ কয়জনকে হত্যা করা হয়েছে। 91-এর যে গণবিস্ফোরণ যেটা ছিল সেটা হচ্ছে 24-এর, এখানে 1400 বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এর আগে 14 বছরের একটা ফ্যাসিবাদী আমল ফলো করছে। এরশাদদেরকে যদি আপনি শেখ হাসিনার সাথে এখন কম্পেয়ার করেন, তাহলে এরশাদ ফেরেস্তা অলমোস্ট। যদি আপনি অপরাধগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন, যদিও এরশাদ অনেক অনেক দুষ্ট ছিল বা শয়তান ছিল, সেটাও আমরা জানি, কিন্তু এটা এই জন্য আমরা খুব ক্লিয়ার করে বলা উচিত। 24-এরটা হচ্ছে বিপ্লব, যে কারণে আমরা বিপ্লবের পরে একটা বিরাট পরিবর্তন আসতে হবে। এবং যে আকাঙ্ক্ষাটা বারবার আমি বলি, নজরানা ভাই, রহমতুল্লাহ ভাই, এই সংবিধান আপনার না, আপনার বাবাও এই সংবিধানে ভোট দেয় নাই, দাদাও দেয় নাই, আমার বাবাও দেয় নাই, মাও দেয় নাই, আপনারাও দেয় নাই। কেন দেয় নাই? আমরা একটা কারণ জিজ্ঞেস করা হয় না। এটা পাকিস্তানের একটা সংবিধান। এটা যে 72-এ যে সংবিধানটা করা হয়েছে, এটা তো গণপরিষদের দিয়ে আমাদের পূর্বপুরুষদের কাউকে জিজ্ঞেস করা হয় নাই। আমার বাবা যখন 70-এ গিয়ে নির্বাচনে গেছিল, তখন তো উনি গেছিল পাকিস্তানের ইলেকশনের জন্য। উনি ওই সময় যারা নির্বাচিত হয়েছিল এমএলএ, তারা তো পাকিস্তান রাষ্ট্রের জন্য ইলেক্টেড হয়েছিল। তাদেরকে তো বলা হয় নাই যে স্বাধীনতা যুদ্ধ হয়ে যাওয়ার পর যে সংবিধানটা লেখা হবে। লেখা যখন হয় তখন তো আমার বাবাকে রিটার্ন ডাক দেওয়া হয় নাই যে এনামুল হক সাহেব, আপনি এখন আমরা নতুন রাষ্ট্র পাইছি, নতুন রাষ্ট্রটা কিভাবে চলবে, আপনার একটা মতামত গুরুত্বপূর্ণ, আপনাকে নাগরিক হিসেবে আমরা মর্যাদা দিছি। এই নাগরিক মর্যাদা তো আমার বাবা পায়নি, আমার দাদা পায় নাই, আমি এখন পাইতে চাই, আমাদের সবার পাওয়া উচিত। এবং আমি আবার রিটার্ন করে দিলাম যে এই অবস্থান থেকে কেন বিএনপি সরে আসবে, যেখানে গণতন্ত্রের মানুষকে না, আপনার বেগম খালেদা জিয়া বলছেন 72-এর সংবিধান ছিঁড়ে ফেলা উচিত। 72-এর সংবিধান হচ্ছে আমাদের রাষ্ট্রের সব সংকটের অন্যতম একটা উপাদান। এই অবস্থান থেকে বিএনপি কেন সরে গেল? ওকে, ধন্যবাদ। আবু নাসির রহমতুল্লাহ, আপনার কাছে জিজ্ঞাসা যে এই এনসিপি তো মোটামুটি প্রতিদিনই বলছে, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে তারা গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান ছাড়া তারা এই নির্বাচন মানেন না, এবং যাবেন কি যাবেন না সেটা তো পরের বিষয়, যেহেতু কিছুদিন সময় আছে। এবং আজকেও কিন্তু আখতার হোসেন, যিনি এনসিপির সদস্য সচিব, তিনি বলেছেন যে তারা এই দাবিতে তাদের রাস্তায় নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তো আপনার কি মনে হয় যে তারা যদি নির্বাচনে কোনোভাবে, আমি হাইপোথেটিক্যালি ধরে নেই যে কোনোভাবে যদি নির্বাচনে না যায়, তাহলে আপনাদের যেই নির্বাচনে যাবেন সেই নির্বাচন আসলে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? প্রথমত, নির্বাচন হওয়া উচিত সকল দলের অংশগ্রহণে, সকল মত এবং পথের মানুষ তাতে অংশগ্রহণ করবে, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। সেখানে এনসিপি তো এখনো মনে হয় নিবন্ধিত হয় না রাজনৈতিক দল হিসেবে। তুমি নির্বাচনে কিভাবে যাবে, এটা এখনো আমার প্রশ্ন আছে। আসলে উনি নিবন্ধন পেয়েছেন, আপনি তো আবার অন্যদিকে চলে গেলেন। না, আমি বলছি যে এখনো তো তার নির্বাচনে যাওয়ার মতো বয়স হয় না। পাস করেছি আমরা, এটাকে ইয়াতে বলে সাবালিকা বা সাবালক। এখন মতো সাবালক, মানে তার যোগ্যতা অর্জন হয় না নির্বাচনে
অংশগ্রহণ করার মতো রাজনৈতিক দল হিসেবে এখনো পরিগণিত হয় নাই। প্রাথমিক নিরীক্ষায় বোধহয় এটা পাশ পাস করেছে। করেছে, জি জি। ঠিক আছে, সেটা তো বললাম যে নির্বাচনে যাব না, যে হুমকিটা, সেই হুমকিটার ব্যাপারে আমি বললাম। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। তো প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নির্বাচনে আপনার সব রাজনৈতিক দলকেই আসতে হবে, আসা উচিত। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বেচারা, তারা যদি একবার বিএনপি চাপ দেয়, একবার জামাত চাপ দেয়, একবার এনসিপি চাপ দেয়, সে যাবে কোথায়? সে তো এত রাজনীতি বোঝার লোক না। উনি ব্যবসায়িক মানুষ, অর্থনীতিবিদ মানুষ, নোবেল বিজয়ী মানুষ, আগাগোড়া একজন ভদ্রলোক মানুষ। যেই কথাটা প্রথমে একবার বলছিল যে নির্বাচনের পরে সর্বপ্রথম যে সমাবেশটা হয়, সেই সমাবেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 7 তারিখে বোধহয়, 7ই আগস্ট স্পষ্ট করে বলতেছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হব। বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যক্তি এই রকম একটি জনসমুদ্রে এই ঘোষণা দেওয়া, সেটা তো সরকারকে সমর্থন জানানোর জন্যই। সরকার যাতে সফল হয় সেই লক্ষ্যে, বা এখনও সেই সমর্থনটা কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কখনো বলি না যে প্রত্যাহার করা হলো। কারণ রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এই ধরনের অনির্বাচিত সরকার আসলে দেশ চালাতে পারে না। আপনি গত 1 বছরে মানুষের, সে তো অনেকগুলো প্রশ্ন নিয়ে এসছে, এই 1 বছরে মানুষের যে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো, এই যে সংস্কার এই সেই মন্ত্রতন্ত্র পড়ে যা যা করতেছে, আচ্ছা এই সংস্কারটা বাস্তবায়ন করবে কি? বাস্তবায়ন তো করবে পরবর্তী সরকার। না, এটাতে আপনাদের যুক্তি, তাদের যুক্তি তো বাস্তবায়ন নির্বাচনের আগেই হওয়া উচিত। না, কি বাস্তবায়ন নির্বাচন আগে কি হবে? গণপরিষদের মাধ্যমে। এই গণপরিষদের ইয়েটা তো আবার নতুন করে আবার সামনে নিয়ে আসা হয়েছে। তারপরে বলছি মাঝখানে বন্ধ ছিল, নতুন করে আবার সামনে নিয়ে আসা হয়েছে। পিআর ইসলামী সর্বনার পীর সাহেবের মিটিং এর দিন ঘোষণা করা হয়েছিল, এর কতদিন ঠান্ডা ছিল, আবার পিআর নিয়ে আসা হয়েছে। এরপর বলা হলো যে পিআরের জন্য তারা আন্দোলনও করবে। আজকে তো জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন তারা আন্দোলনে নামবেন। হ্যাঁ, পদ্ধতিতে নির্বাচনের তার মানে কি? আপনি আন্দোলন করে কোন বিষয়টা, যেই বিষয়টা আপনাকে করতেই হবে। আর একটা হচ্ছে সব গোছানো, এর মাঝখানে গিয়ে একটা আউল লাগায় দেওয়া। তা আমি মনে করি যে এই নির্বাচনের ব্যাপারে আমি আবারও বলবো, নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ স্থিতিশীলতার সঙ্গে এগোতে পারে না। এবং এই নির্বাচনের বিরোধিতা যারা করে, যারা ভোটের বিরোধিতা করে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। আমি আরও মনে করি যে আজকে যারা এই যে জামাত ইসলামী ধরেন কত রকমের কথা বলছে, আপনি দেখেন, একবার বলছে নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, একবার বলছে রমজানের আগে হওয়া উচিত, একবার বলছে ফেব্রুয়ারিতে হওয়া উচিত, একবার বলছে এপ্রিলে হওয়া উচিত। 4-5 রকমের কথা কিন্তু বলছে। অর্থাৎ তারা মনে হয় হঠাৎ করে কিছু একটা পেয়ে গেছে, যে আমার মনে হয় যে এইখান থেকে এই মনে ছুটে গেল, এই মনে চলে গেল, এরকম একটা ভাব। জামাত ইসলামী কি তো আমরা একটা বিচক্ষণ রাজনৈতিক দল মনে করি, এবং সেরকমই হওয়া উচিত। এই সময়ে তাদের আরও পরিপক্কতা জাতি প্রত্যাশা করেছিল, কিন্তু তাদের এই যে এরশাদের মতো সকালে এক কথা বিকেলে এক কথা, এই কথার কারণে মানুষ কিন্তু এখন খুব শঙ্কিত যে জামাত ইসলামী আসলে কি চায়। আমি বিএনপির কথা বলবো, জামাত ইসলামীর কথা বলবো, এনসিপির কথা বলবো, অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে তাদের সকলকে একটি জায়গায় এক থাকতে হবে। সেটি হচ্ছে একটি নির্বাচিত গণভিত্তি সম্পন্ন একটি সরকার দরকার। সেই সরকার আপনি যা যা করতে চান, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতেও যে বলছে না যে আমাদের সঙ্গে জনগণ আছে, ফাইন, জনগণ যে আমার সঙ্গে আছে আমি কিভাবে প্রমাণ করব? নির্বাচনের মধ্য দিয়ে, এছাড়া তো অন্য কোনো সুযোগ নেই। গায়ের জোরে বলার সুযোগ আছে। জনগণের সঙ্গে তো রাশেদ খান মেনন, হাসানুল্লাহ গুরুরা সারা জীবন বলছে জনগণ আমাদের সঙ্গে আছে। ভোটের মাঠে দেখা গেছে নৌকা সারা কটা ভোট পায়।
সো আপনি জনগণ আপনার সঙ্গে আছে এটা প্রমাণ করার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে আপনার ম্যানিফেস্টো বা জামাত ইসলামের ম্যানিফেস্টো যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার আপনি জাতির সামনে উপস্থাপন করবেন। জনগণ যে ইশতেহারকে বিশ্বাস করবে, জনগণ যে ইশতেহারকে ভালো মনে করবে, পছন্দ করবে, তাদেরকে ভোট দেবে। তারা ক্ষমতায় এসে তারপরে সেটা বাস্তবায়ন করবে। যদি এইটা ক্লিয়ার মেসেজ হয়ে থাকে, তাহলে আমরা ডানে বামে এই সমস্ত কথাবার্তা বলছি নিশ্চয়ই একটা আউল বাঁধানোর জন্য। এই আউল বাঁধানোটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। ফ্যাসিবাদ আবার উজ্জীবিত হবে, ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে মানুষের যে রক্ত, মানুষের যে জীবন, সব কিছু বৃথা দিতে হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনিও তো জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটা দল করছে, দলটাকে একটু দুধ ভাত খাওয়া উচিত, একটু সময় দেওয়া উচিত, এরকম কথাবার্তা বলার পরে সেটাও তো পাবলিক পারসেপশন ছিল। মানে এই লোকটা কি বললো? একটা বয়স্ক মানুষ, একটা অভিভাবক তুল্য মানুষ মুখ দিয়ে হয়তো বলে ফেলছে, সহজে বলে ফেলছে। আবার প্রথম দিকে বলতো যে ছেলেপেলেরা আমাকে ক্ষমতা নিয়ে আসছে, ছাত্র আমাকে ক্ষমতায় নিয়ে আসছে। একটা পর্যায়ে গিয়ে উনি যখন অনুধাবন করলেন, আপনি এখন ব্যাংকে গেলে আপনি 1 লাখ টাকার চেক দিলে তখন বলে যে 10,000 টাকার বেশি দেওয়া যাবে না। এটা কি মিথ্যা কথা বলছি? কিছু কিছু ব্যাংকে আছে, অনেক ব্যাংকে ডিপিএস শেষ হয়ে গেছে, তাকে বলছে মাসে 10,000 টাকা দেওয়া হবে। এটা কি একটা রাষ্ট্রকে আপনি এভাবে চিন্তা করতে পারেন? বাংলাদেশ কি এরকম একটা রাষ্ট্র ছিল? এই রাষ্ট্রটা আজকে 1 বছর একটা মানে সরকার আছে, তারা কোনো রকমের পরিবর্তন আনতে পারে না। আপনি আজকে কাঁচামরিচের কত প্রতিটা জিনিসের দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, যা অবস্থা, আপনি শুধু দোষারোপ করলেও তো চলবে না। 1 বছর সময় কিন্তু কম না, 1 বছর সময় অনেক বড় সময়। সো এই নির্বাচনের বিরোধিতাকারীরা, আমি স্পষ্ট ভাষা বলতে চাই, এরা গণতন্ত্রের পক্ষে শক্তি না। আর নির্বাচনের বিরোধিতা করা মানে ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া। সো আপনার নির্বাচনী ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতেহার যদি জনগণের পক্ষের হয়, তাহলে আপনি নির্বাচনে এসে জনগণের সামনে উপস্থাপন করেন। জনগণ আপনাকে ভোট দিলে আপনি সেই অনুযায়ী আপনার ম্যানিফেস্টো আপনি প্রয়োগ করবেন। সর্বশেষ আমার একটি কথা আছে, দ্রুত শেষ করবেন, সময় নেই। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে আপনি এই যে নন ইস্যুকে ইস্যু বানিয়ে যে জিনিসগুলো সামনে নিয়ে আসতেছেন, এতে করে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এই কাজটা যাতে আমরা না করি। ধন্যবাদ। আবু নাসের রহমতুল্লাহর ভাষায় আপনারা কিন্তু গণতান্ত্রিক নন, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আপনারা নির্বাচনে গিয়ে ম্যানিফেস্টো দিয়ে উপস্থাপন করে জনগণকে আপনার পক্ষে নিয়ে আসবেন। তারপরে আপনি নির্বাচনে জেতার পরে আপনি গিয়ে আপনার ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন। সেই পথে যান না কেন? আসলে এই যে গণতান্ত্রিক হওয়ার যে ধারণাটা, বা এই যে আমরা মানুষের সাপোর্ট আমাদের প্রতি আছে কিনা, এখানে একটু ডিপলি বুঝতে হবে। আমরা জনগণ নির্বাচন চাই কিনা সেটা তো প্রথমে জানতে হবে নির্বাচনে যাওয়ার আগে। ওই নির্বাচন তো আমরা জনগণ নির্বাচন চাবে না কেন? একটা সাধারণ প্রক্রিয়া, নির্বাচন হলো প্রক্রিয়া, ক্ষমতা রাজনৈতিক দলের কাছে হস্তান্তরের প্রক্রিয়া হলে তো 2000 চাওয়া না চাওয়ার বিষয় তো নয়। 2028 ইলেকশন হওয়ার কথা, 2024 সালে ইলেকশন হওয়ার পর 2028 সালে ইলেকশন হওয়ার কথা। আমরা এখন আছি 29-এ, হ্যাঁ 29-এ, আমরা এখন আছি 25-এ। এর ভেতরে কি ঘটলো? ভেতরে তো নির্বাচনের জন্য বিপ্লব হয়নি, এটা তো স্পষ্ট, এটা মানে সর্বজনবিদিত, সবাই আমরা এগ্রি করতে পারি। এরপর আমরা বলছি যে না, অফকোর্স আমি এগ্রি করি রহমতুল্লাহ ভাইয়ের সাথে যে জনগণের কাছেই যেতে হবে। গণপরিষদ নির্বাচনের জন্য যদি আন্দোলন না হয়, অভ্যুত্থান না হয়, ধরে নিলাম আমি, তাহলে সেই অভ্যুত্থান তো কোটার জন্য ছিল। কোটার জন্য আপনারা কথা বলেন না কেন? না, কোটা ছিল দ্য ট্রিগার অফ ইট। আমরা যদি একটু ডিপলি বুঝি, কোটা ছিল একটা তার মানে আবু নাসের রহমতুল্লাহ যেটি বলেছেন সেটির পয়েন্ট আছে, যে নির্বাচনী ব্যবস্থা যেটি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল 2013 ইলেকশন, 14 ইলেকশন, 18 ইলেকশন এবং 24 ইলেকশন দ্বারা, সেটি ছিল মূল পয়েন্ট, যে এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদী শক্তি প্রলং করেছে। সেরকম একটা নির্বাচন আমরা চাই কিনা, এটা তো রহমতুল্লাহ ভাইও চাইবে না যে 14, 18 বা 24-এর মতো কোনো নির্বাচন হোক।
সেটা আপনিও চাইবেন না, আমিও চাইবেন না, দেশের জনগণও চাইবে না। এখন এত বড় যে একটা ঘটনা ঘটে গেল, ঘটার পর ঠিক আছে জনগণের কাছেই আমরা যাই, আমরা গণভোট দিয়ে জিজ্ঞেস করি জনগণ ইমিডিয়েটলি নির্বাচন চায় কি না চায়। নির্বাচন মানে তো না শুধু আমার সংসদীয় নির্বাচন, স্থানীয় প্রশাসন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, অত নির্বাচন, সেই নির্বাচন আবার রহমতুল্লাহ ভাইয়েরা চায় না। গণভোট আবার রহমতুল্লাহ ভাইয়েরা চায় না। গণ অধিকার গণপরিষদের গণভোটের এটাও আবার বিধানিত নাই বাংলাদেশের। ওনারা শুধু ওই ইলেকশনটা চায় যে ইলেকশনের মাধ্যমে, এই যে ওই ওটা আমি আনতে চাই যে আসলে বিএনপির বা রহমতুল্লাহ ভাইদের এই বিবেক আর কাজ করছে না, এখন আবেগ বেশি কাজ করছে। আবেগটা কেন? যে দ্রুত ক্ষমতায় চলে যাব, 16 বছর 18 বছর যে রাষ্ট্রযন্ত্রটা আওয়ামী লীগ ব্যবহার করছে, এই আবেগটা চলে আসছে। যদি বিবেক থাকতো তো ওনারা বলতো 1400 মানুষ এই দেশের নাগরিকরা জীবন দিছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, এটা আমরা সবাই বুঝি। আপনারা ব্যবস্থাটা মৌলিক সংস্কারগুলো করেন, আমরা 6টা মাস অপেক্ষা করতে পারবো। 2029-এ তো আমাদের যাওয়া লাগতেছে না। এই ছেলেপুলেরা বা আমরা সবাই মিলে যে বিপ্লব করে যাই হোক আমরা ফ্যাসিবাদ থেকে আমরা বেঁচে গেছি, এই ধৈর্যটুকু নাই। তো এখানে আসলে আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে না। এবং আবার আরেকটু পয়েন্টটা রিপিট, 1.5 বছর কি যথেষ্ট সময় নয় কি মনে হয়? নয়, এই ইনকম্পিটেন্ট গভর্নমেন্টের জন্য। এই যে সুশীল সরকার আমরা একটা পাইছি, আমি জানি আমাদের এনসিপি ছিল না, সেই সময় এনসিপি ছিল না, এনসিপি একটা রাজনৈতিক দল আকারে আমাদের এই সরকার অ্যাপয়েন্টমেন্টে নাই। হয়তো হিস্টোরিক্যালি অফকোর্স একটা সে ছিল ছাত্রদের, বিএনপির একটা বড় ভূমিকা ছিল, সেনাবাহিনীর ছিল, অন্যান্য দলের কিন্তু একটা মতামত ছিল। সুতরাং সেটা শুধু আমাদের দায়িত্ব না, এবং এটা জাতি বা ইতিহাস আলটিমেটলি তাদেরকে জাজ করবে, যারা এখন আলটিমেটলি মনে করেন ব্যাক ট্র্যাক করতেছে। আমি জানি না কোনো অনেক উপদেষ্টা পরিষদের সদস্যরা তারাও ওই যে প্রশাসনের মতো বা আমলাদের মতো লাইন ধরছেন কিনা, যে আমি আগামী 5 বছরের জন্য 6 বছরের জন্য একটা শান্তির সুখের একটা জীবন আমি সিকিউর করে ফেলি, যে কারণে বিএনপির ডিমান্ডে আমি গিভ ইন করে আমি এই যে ভুলে যাই এত যে ছেলেপুলে, এত যে জনগণ জীবন দিছে, রক্ত দিছে, পঙ্গুত্ব বরণ করছে। আর ইতিহাস তাদেরকে জাজ করবে। এই যে প্রত্যেকটা উপদেষ্টাকে, অনেকে আছেন ভালো, সবাইকে আমি সমান তালে জাজ করছি না, কিন্তু তারা যদি এটা হালকাভাবে নেন যে এত রক্ত এত জীবনের উপর দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এবং তারা যদি এটা হালকাভাবে নেন, আরেকটা গণ অভ্যুত্থানের প্রত্যেকটা উপাদান বিদ্যমান থাকবে। হোক নির্বাচনে যাক, বিএনপি আবার গভর্নমেন্ট গঠন করুক, এই যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো নিয়ে সমান অসন্তোষ থাকবে। দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, সব উপাদানগুলো বিদ্যমান। এই কাঠামোর মাধ্যমে ওই উপাদানগুলো থাকবে নজনা ভাই, এবং আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানে হয়তো এবার আমরা যখন ভাই ব্রাদার আমরা ইয়াং যারা আছে হয়তো ঠকে গেছে বিভিন্ন মানুষের চালাকির কারণে, ওই গণ অভ্যুত্থানে অনেকে পালাইতে পারবে না, অনেকের চালাকি আর খাটবে না। সেই দিনের জন্য হয়তো বাংলাদেশ অপেক্ষা করছে। ঠিক আছে, আমরাও অপেক্ষা করছি, দেখি সামনের দিকে কি হয়। আবু নাসের রহমতুল্লাহ ভাই, আপনারা নির্বাচন চান, দেখি নির্বাচন হয় কিনা। আবার আপনি বলছেন পাল্টা একটি গণঅভ্যুত্থান, সেটিও হয় কিনা দেখি। আমরা আজকে এখানে শেষ করতে চাই, পরবর্তীতে নিশ্চয়ই আবার আলোচনা করা যাবে। না, আমার হাতে সময় একদম নাই। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলছে, টানা বৃষ্টিও হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।